জঙ্গল সাফ করার জন্য ড্রোন হামলা, এত প্রযুক্তি ব্যবহার করে, আর্মি আধা সেনা ব্যবহার করে একটা সরকার তার নিজের মানুষদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। যুদ্ধ হওয়া তো কিছুদিন আগেই আমরা সকলেই দেখলাম, আমাদের পাড়ায় দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, প্রতিটা প্রাতিষ্ঠানিক মিডিয়াকে দেখলাম কিভাবে তারা সকলে একদম অর্কেস্ট্রেটেড ওয়েতে একটা নির্দিষ্ট রাষ্ট্রীয় বয়ান সব জায়গায় ছড়িয়ে দিল এবং ভুরি ভুরি মিথ্যা খবর ছড়িয়ে তারা যুদ্ধের হাওয়া তৈরি করলো। যতটা না যুদ্ধ হলো তার থেকে বেশি যুদ্ধ হলো মানুষের মধ্যে। বিদ্বেষের বিষ বাষ্প আজকে একটা ভয়ানক চেহারা নিয়েছে আমাদের এই বাংলাতেও, এমনকি যে বাংলায় আমরা ভাবতে পারতাম না, যে নজরুলের বাংলায় একটু আগে আমরা সম্প্রীতির কথা শুনছিলাম, অসাম্প্রদায়িক কবিতার কথা শুনছিলাম, যে বিদ্রোহী কবিতা দিয়ে আমি শুরু করলাম, যার মধ্যে রয়েছে সংশ্লেষের বাণী, বিভিন্ন যে আচার, বিভিন্ন যে মানুষের যে বিভিন্ন বিশ্বাস, তার যে অনুষঙ্গ তিনি একসাথেই সেই কবিতার মধ্যে কিন্তু ব্যবহার করেছেন। সেই মিথ, সেই রূপক তার কবিতায় ছত্রে ছত্রে রয়েছে। তো সেই বাংলাতেও কিন্তু আমরা এই বিষ দেখলাম, কিন্তু একই সময়ে আসল যুদ্ধটা হচ্ছিল কিন্তু ভারতের জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে। আর এই যুদ্ধটা কেন হচ্ছিল, আমরা প্রথমে একটু সোনি সোরির কথা শুনি। তিনি কিছুদিন আগেই একটি বিবৃতি দিয়েছেন, তার শেষ দুটো লাইন আমি একটু শোনাচ্ছি আপনাকে। যদি শোনো আদিবাসী মায়ের 2 ছেলে থাকে, তাহলে সরকার একজনের হাতে বন্দুক তুলে দিয়ে সৈন্য বানায়, অন্যজন তার জমি রক্ষার জন্য লড়াই করে। সরকারের পক্ষে লড়াই করে যে মারা যায়, তাকে জাতীয় পতাকায় জড়িয়ে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, কিন্তু যে তার জমি রক্ষার জন্য লড়াই করে মারা যায়, তার লাশ পোকা দিয়ে খাওয়ানো হয়। হ্যাঁ, ভারত রাষ্ট্র এভাবেই আমাদের জঙ্গল আঁকড়ে লড়াই করে পড়ে থাকা জনজাতিদের সাথে এই ব্যবহার করে। প্রতিদিন 30 জন করে মানুষ মারা যাচ্ছে, প্রায় গত 2 মাসে 300 জনের বেশি আদিবাসী মানুষ মারা গেছে। তো এটা তো ভারতের মধ্যভাগে হচ্ছে, কিন্তু অন্যান্যখানে বাংলায় আমরা কিছুদিন আগেই শুনেছি দেউচা পাচামি আন্দোলনের কথা, সেখানেও আদানির কয়লা খনি হবে। আর এই মধ্যভাগে এই যে মারা যাওয়া, আমরা কি শুধু মৃত্যুর কথা শুনবো? আমরা কেন রাষ্ট্র এই করছে, এই খুন কেন করছে দিনের পর দিন, তার উদ্দেশ্যটা কি, সেটা কি একটু শুনবো না? আমরা যদি একটু দেখি, আদানি হাসদেও প্রজেক্টের কথা আমরা শুনতে পাবো। সেই নামটি ছাড়াও আদানির আরও বহু ধরনের প্রজেক্টের কথা শুনতে পাবো। কয়লা উত্তোলনের প্রজেক্ট রয়েছে, তার মধ্যে তেল উত্তোলনের প্রজেক্ট রয়েছে, রাইস মিল রয়েছে, এরকম বিবিধ আদানির প্রজেক্টের কথা আমরা দেখতে পাবো। ওই যে ছত্তিশগড় মধ্যভাগের অঞ্চল, সেখানে কিন্তু নির্দিষ্ট করা রয়েছে, এলাকা নির্দিষ্ট করা রয়েছে। এটা ছাড়াও ওই এলাকায় বাইলাডিলা, হাল্লাদ্রি ইত্যাদি এলাকায় বরাদ দেওয়া হয়েছে দেশ বিদেশের 58টি কোম্পানি এই আয়রন আকরিকের বরাত নেওয়ার জন্য কিছুদিন আগেই নিলাম হয়েছিল। তো সেইখানেও কিন্তু প্রায় 10 লক্ষ কোটি টাকার বরাত পেয়েছে, মিত্তালদের একটি কোম্পানি পেয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু পাশাপাশি ঘটে যাচ্ছে, আর সেই জন্যেই এই আক্রমণ। তো এত কথা কেন বলছি নজরুলের জন্মদিনে? কারণ নজরুলকে স্মরণ করার পাশাপাশি আমরা আজকে সময়ে দাঁড়িয়ে তাকে আঁকড়ে ধরে কিভাবে লড়াই করব তা শুনে নেব আমাদের আন্দোলনের সাথীদের কাছ থেকে। আজকে আমি এখন যাকে ডাকবো তার নাম সুপেন হেমব্রম। তিনি এসছেন সুদূর পুরুলিয়া থেকে। পুরুলিয়ার যে থুরগা প্রজেক্ট অযোধ্যায়, সেই যে প্রকল্প, সেখানেও জমি নিয়ে নেওয়া, জনজাতিদের মানুষকে উচ্ছেদ করা, সেই যে প্রজেক্টের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে উনি ছিলেন কিছুদিন আগে যে দেউচা পাচাবিন যে আন্দোলন হলো কলকাতার রাস্তার ওপর, বিভিন্ন সংগঠন একসাথে এসে মিছিল করলো, সেই আন্দোলনে উনি ছিলেন। তো ওনার যে আদিবাসী আন্দোলনে থাকার যে অভিজ্ঞতা, বাংলার মাটিতে কর্পোরেটরা কীভাবে উচ্ছেদের নীল নকশা বানিয়ে রেখেছে, সেটা নিয়ে আমাদের সাথী সুপেন হেমব্রম কিছু কথা বলবেন। যেগুলো বাস্তবে ঘটে চলে সেই কথাগুলো আমি সবার সামনে উপস্থাপন করি।
তো আজকে আমি বসেছিলাম, বসে থাকতে থাকতেই আজকে যেহেতু আজকে আমাদের যে আলোচনা সভা বা এই যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, এটা যেহেতু আমাদের মূল একটা জিনিস, এটার একটু না বললেই নয়। আমার জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে। যখন আমি ছোট ছিলাম কেমন যেন একটা জেদ ধরেছিল, কবিতা আবৃত্তিতে আমি নাম দিয়েছিলাম তখন হিন্দু মুসলমান। তো আশ্চর্য যে হিন্দু মুসলমান কবিতাটা আমি প্রথম আবৃত্তি যখন করছি, যে মরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, তারপরে ভুলে যাচ্ছে, অডিয়েন্সকে দেখে নিয়ে সব ভুলে যাচ্ছে। তো আমার অবাক একটা জেদ ধরে গেছিল যে এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত কবি আছে তাদের কবিতাকে আমি চয়ন করলাম না কেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই শুধুমাত্র নজরুলের কবিতাকেই আমি প্রায় 35 বার আমি আবৃত্তি করেছি, কিন্তু বিফল হয়েছি। শেষে আবার 36 বারে যখন গেলাম, 36 বারে তখন কিন্তু আমি পুরস্কৃত হই। এবং সেদিন থেকে আমাকে কিন্তু আর পিছনে তাকাতে হয়নি, যে কবিতা আবৃত্তির আসরে যত বড়ই প্রতিযোগী হোক আমি মোটামুটি একটা সমীহের জায়গায় থাকতাম। আর এই যে বর্তমানে যে ব্যাপারগুলো চলছে, আমার পূর্ববর্তী বক্তা বললেন, খুবই সেটা মানে কি বলবো, অনভিপ্রেত। এগুলোর থেকে কিভাবে আমরা বেঁচে আসতে পারবো। আমি একটা স্কুলে শিক্ষকতা করি, ওই মানে শিক্ষিত মহলে, বুদ্ধিজীবীর মহলে যখন বসে নিয়ে সামনের ছেলে মেয়েদেরকে কাছ থেকে যদি হিন্দু মুসলিম গন্ধটা নাকে ঢোকে একটা শিক্ষকের, তাহলে ওকে শিক্ষা দেবে। এগুলো একটা ভাবার একটা সময় এসছে। আমার বিদ্যালয়ে হয় যে আমি সব ছেলেকে পড়াতে পারবো, কিন্তু এই যে যেগুলো ওই মোহামেডান ছেলে যারা আছে ওদের হবে না, পড়া হবে না, ওদের ওই গ্যারেজের কাজেই ভালো আছে, আমি এগুলো মানতে রাজি নই। এবং এই স্ট্রাগলটা করে এবারে কি করেছি, নুসরত খাতুন বলে মেয়েটা এই যে সে সবার থেকে টপার নাম্বার পেয়েছে, ওর বাবা ভ্যান চালায়, আমি সেই রকমভাবে স্ট্রাগলটা করছি। এরপরে আবার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো জাস্ট আমি স্মৃতিচারণা করে আমার মূল আলোচনার জায়গাতে আসছি। আমি কামাল উদ্দিন কাকুর চাচার এতে থাকতাম, ভাড়া বাড়িতে থাকতাম। হঠাৎ করে আমি চেয়ারম্যান স্যারের বাড়ি ছেড়ে 2-3 মাস বাড়ি ছেড়ে আমি চলে এলাম, যদিও বা নজরুলের অতটা আমি বাড়ি ছাড়া হয়নি, 2-3টা বাড়ি ছেড়েছি। তা সত্ত্বেও যখন আমি এলাম আশ্চর্য হয়ে যায়, যে সমস্ত মানুষজন শিক্ষায় দীক্ষায় মানে সুরুচি আমরা ভাবি, সুসভ্য যারা ভাবি, ওরা আমাকে প্রশ্ন করতো, আপনি মোহামেডান বাড়িতে কিভাবে আছেন। আমি অবাক হয়ে যাই কথাগুলো শুনলে। মানে কথাগুলো যখন শুনি না, মানে চোখের থেকে জল চলে এসে আমি তখন ওরাকে বলি যে মনটাকে উদার হতে হয়। মনটাকে উদার থাকতে গেলে সব জায়গাতে, আজকে কামাল উদ্দিন চাচা কেন, আবার জালাল উদ্দিন, ফকির উদ্দিন যাই বলুন, সব চাচার বাড়িতে থাকবেন। আমি তো এখনই সমানভাবে বিচরণ করছি, অসুবিধা কোথাও নেই। এইবারে এই যে দাদা বলছিলেন যে একটা হাওয়া যেটা আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়া হয়েছে, আজকে আমার সেই সুদূর পুরুলিয়াতেও এইরকম একটা হাওয়া ছড়িয়ে গেছিলো কিছুদিন আগে। সেখানে হঠাৎ করে একদিন একটা রায়ট হয়েছিল, হয়তো আপনারা শুনে থাকবেন, কলকাতার বুকে হালকা একটু রায়টের মতো হয়েছিল। রায়টটার কিছুই নয়, শুধু একটা ভ্রান্ত একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল। আমি যখন স্কুটি নিয়ে করে গেছি তখন মানুষজন ছুটে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করছি আপনারা ছুটে যাচ্ছেন কেন। না, ওদিকে খুব মারপিট হচ্ছে। কারাকে মারছে না, যারা ফল দোকান করেছে তারাকে মারছে। কিন্তু আদৌ মারছে কি না আমার জানা নেই, কিন্তু মানুষজন ছুটছে কাতারে কাতারে। কামাল উদ্দিন চাচা ছুটতে ছুটতে এলেন, একদম দম বন্ধ। বাড়িতে যখন ঢুকেছেন, আমি যখন এলাম আমাকে বলছে, হেমব্রম তুমি বাঁচাও ভাই। আমি বললাম চাচা কী হলো? বলছে না, একটা রায়ট হচ্ছে, আমরা তো মোহামেডান আমাদের কাজকে শেষ করে ফেলবে। ওরা চাচি ওই কামাল উদ্দিন চাচা আমাকে জড়িয়ে ধরেছে, যে বলছে আমাদের কি একটা হবে, আজকে একটা কিছু হবে। আমি আশ্বস্ত করে বললাম চাচাকে যে চাচা আমি আপনার বাইরের গেটে দাঁড়িয়ে আছি, আমার লাশ যদি না পড়ে আপনার কিচ্ছু হবে না। তখন ওরা গেল। খানিকক্ষণ পরে আবার আমি ওখান থেকে এলাম, বাইরে বেরিয়ে এসে কোথাও কিচ্ছু রায়ট হয়নি, শুধুমাত্র একটা হাওয়া ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা পুরুলিয়াতে কোনো কালেই হয় না। সকাল থেকে উঠে নিয়েই আমরা ফলের দোকানে যাই, সেই সমস্ত মোহামেডান বন্ধুদের কাছে যাই। সকাল থেকেই যখন আমার পাংচারটা হয়ে যায় তখন আমি সেই মোহামেডান বন্ধুর কাছে যাই। যখন আবার কোনো কিছু মণিহারি দ্রব্য দরকার হয় তখন সেই মোহামেডান বন্ধুর কাছে যাই। এবং এরা ছলে বলে কৌশলে এই সমস্ত বিভেদের যে ফাটল সেটাকে পুনরায় মানে বৃদ্ধি করেই চলেছে। এই ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, অবশ্যই আমাদেরকে সাবধানতা হতে হবে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা বলি, আমি একটা ছোট্ট একটা প্রশ্ন সবাইকেই করি প্রশ্নগুলো। আজকে মাংসের নিয়ে খাওয়া দাওয়ার রুচি হচ্ছে, কেউ আবার মাংস নিয়ে ধর্মকে খুঁজছে। 76 মন্বন্তর সবাই পড়েছি,
ছিয়াত্তর মন্বন্তর আমরা সবাই পড়েছি। তাহলে 76 মন্বন্তরে কী হয়েছিল? নিজের যে আত্মীয় সেই সমস্ত শবদেহকে আমরা খেয়েছি, নিজের সেই যে সমস্ত যেগুলো খাওয়ার দরকার হয়নি সেগুলো আমরা খেয়ে বেঁচে আছি। আমার পূর্বপুরুষরা খেয়ে আছে মশাই, তাহলে আমার ধর্মটা থাকলো কোথায়? আমি যদি খাবার নিয়ে যদি ধর্মটাকে বিশ্লেষণ করি, তাহলে যাই হোক, আমি এই ব্যাপারগুলোতে আমি যেটুকু বললাম, আমি মূল যে জায়গাটাতে আসছি, দিদি বলছিলেন, অডিয়েন্স দিদি বলছিলেন যে জল জঙ্গল জমির যেরকম লড়াই, যেরকমভাবে মানে যে লড়াইটা হচ্ছে সমগ্র জায়গাতে সেই সমস্ত লড়াইগুলো হচ্ছে। আমি অযোধ্যাতে আপনারা শুনে থাকবেন, আমি ছোট্ট গল্পের আকারে বলি। পিপিএসপি যেটা হয়েছে, পিপিএসপির পুরো নাম হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্ট। সেক্ষেত্রে গাছ কাটা গেছিলো, 400 হেক্টর বনভূমি কাটা গেছিলো। তখন আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সবার চাকরি হবে, 85% মানুষের চাকরি হবে, কর্মসংস্থান হবে। এক দ্বিতীয় নম্বর বলা হয়েছিল এখানে বিদ্যুতের যে অভাব আছে সেই বিদ্যুতের অভাব এখান থেকে ফ্রি দিয়ে দেওয়া হবে। আমাদের তো কোনো অযোধ্যা পাহাড়ে বিদ্যুৎ যায়নি, তো সেই আনন্দ আমারও ছিল। যেহেতু বিদ্যুৎ থাকেনি, আমি বাবাকে বলেছিলাম যে বাবা এবার তো ইলেকট্রিকটা হবে, ওই যে পিপিএসপি ড্যামটা হবে, তখন ইলেকট্রিক আমরা পাবো। তাহলে ইঞ্চির আমরা টিভিটা নেব, ফ্ল্যাট টিভি নেব না এমনি বক্স টিভি নেব? সবাই আমরা স্বপ্নের জাল বুনেছিলাম। আর কি বলা হয়েছিল, যে সমস্ত জমি যাদের উচ্ছেদ হয়ে যাচ্ছে তারাকে সরকারি মূল্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি আবার এক এক করে বলছি। এক বলা হয়েছিল সিংহভাগ সেখানে কর্মসংস্থান হবে। 2 হচ্ছে সেখানে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। 3 যেখানে জমি হারিয়ে যাচ্ছে যে সমস্ত মানুষগুলো যারা উদ্বাস্তু হবেন তারাকে সরকারি মূল্যে তারাকে মূল্য দেওয়া হবে। এবার প্রজেক্ট হয়ে গেল, পিপিএসপি প্রজেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর সব কিছুই হলো, প্রজেক্ট ঠিকঠাক হলো। এবার আসি তাদের প্রতিশ্রুতিতে। প্রতিশ্রুতি ছিল সিংহভাগ যেখানে চাকরি। আমাদের পাহাড়ে 92টা গ্রাম আছে, 92 ভিলেজ। 92টা এখন আবার 2-1টা বেড়েছে। 92টা গ্রামে আমি তর্কের খাতিরে বলতে পারি যে 93টি গ্রামকে যদি মুখটা বন্ধ করার জন্য অন্তত কটা চাকরি দরকার ছিল? 93 জনের চাকরি হওয়া দরকার ছিল। এ কথা মানে খুব আমি মার্কশিট ছেড়েই, মানে যেখানে মানে কি আর বলবো, যে নিজের দায়টা সরানোর জন্য, নিজের যেটা বলেছে সেই কর্তব্যটা পালন করার জন্য এইটুকুটা দরকার ছিল। কিন্তু শুনে অবাক হয়ে যাবেন, 80 জন নিয়োগ হয়েছে, সেগুলো সব বাইরের, স্থানীয় নিয়োগ হয়েছে 4 জন। একটা প্রতিশ্রুতির কথা বললাম, মানে যেখানে 92-93টা গ্রাম সেই জায়গায় 4 জন পাচ্ছে চাকরি। এরপরে চলে আসে বিদ্যুৎ। বিদ্যুতের ব্যাপারে কিছু হয় না, মানে এখনও পর্যন্ত আমরা ফ্রি ইলেকট্রিক পাইনি। এখন যে ইলেকট্রিকটা হয় সেই ইলেকট্রিকটা যেখানে উদ্বৃত্ত বিদ্যুৎ যেখানে হয়, মানে আইপিএলের খেলা, বড় বড় সাইনবোর্ডের যে সমস্ত নিয়নের যে আলো, সেই আলোগুলিতে বিদ্যুৎ প্রেরণ করা হয়। অথচ এখনও অযোধ্যার যে পরিস্থিতি সেটা ওই একই রকম আছে। সেটা একমাত্র ঝড় বিদ্যুৎ চমকালেই কিন্তু ইলেকট্রিক বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় প্রতিশ্রুতির কথা বললাম। তৃতীয় প্রতিশ্রুতি কী ছিল? যে সরকারি মূল্যে তারাকে মূল্য দেওয়া হবে। সরকারি মূল্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার একটু পরে আমি উন্নয়নের পরিসংখ্যানটা বলছি। তো সরকারি মূল্যে ওরাকে চাষিরাকে যখন দেওয়া হলো, কিছু একটা গ্রাম ওই জায়গা থেকে উঠে চলে গেছে। তো সরকারি মূল্যে যখন ওরাকে দেওয়া হলো ক্ষতিপূরণ, ডেসিমেল আশা করি বুঝেন, শতক, পার শতকে 100 টাকা। ভাবুন সরকারি মূল্য। আর কি হলো? তার ফল হয়ে গেছে অযোধ্যার 60% বনভূমি শেষ। তারপরে 60% বনভূমি শেষ হওয়ার জন্য এখন জলবায়ুর ভীষণ অবনমন দেখা যাচ্ছে, বন্য জীবজন্তু আসছে। এরপরে যে জায়গাটাতে মানে উন্নয়নের যে আমি কথা বলছি, উন্নয়ন স্কুল, 93টা গ্রামে স্কুল কটা থাকা দরকার? আপনারা একটু মনে মনে ভেবে নিন, স্কুল কটা থাকা দরকার? দুর্ভাগ্যের কথা, স্কুল আছে মাত্র 4টি। 4টির মধ্যে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, দ্বিতীয় নম্বর একটা হচ্ছে মাধ্যমিক, আর 3টি হচ্ছে ওই যে জুনিয়র হাই না কি একটা বলে, যে আপার প্রাইমারি নাকি 3টি। তাহলে 93টি গ্রামের স্কুলের উন্নয়ন, এই হচ্ছে ছবি অযোধ্যা পাহাড়ের।
আমি নিজে পড়াশোনা করেছি, আমি প্রতিদিন সেগুলো বললে অনেক বড় হয়ে যাবে। আমি 15 কিলোমিটার হেঁটে যেতাম, 15 কিলোমিটার হেঁটে আসতাম প্রতিদিন, এটা আমার রুটিন ছিল। বাবা বলেছিল পড়া ছেড়ে দাও, আমি বলেছিলাম না, কথায় একটা কি হয়েছিল, মানে মাথার মধ্যে ভীমরতি চেপেছিল, পড়েছি। মানে আমরা এমন একটা ছাত্র যেগুলো হচ্ছে ওই মানে উপর থেকে সর্ষে ছড়িয়ে দেওয়ার মতো ছাত্র ছিলাম। আমরা হয়তো একটু লাকি হয়ে গেছিলাম, একটা ভালো মতো উর্বর জমিতে পড়ে গেছিলাম দু একটা, আর বাদ বাকি যেগুলো ছাদে চলে গেছে সেগুলো পায়রায় খেয়ে নিয়েছে, যেগুলো জলে ডুবে গেছে সবগুলো গেছে। আমাদের পেছে অনেকগুলোই ছিল, কিন্তু দু একজনেই আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। সবার স্ট্রাগলটা এইরকমভাবেই অযোধ্যাতে চলছে। তো এরপরে স্বাস্থ্যের যদি আমি ব্যাপার বলি, যারা উন্নয়ন করে পাহাড় হাসছেনের কথা বলেন, সেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে দুটি স্বাস্থ্যকেন্দ্র। একটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আর একটা হচ্ছে উপস্বাস্থ্যকেন্দ্র। সেগুলোতে বড়জোর প্যারাসিটামল, তারপরে ডাইজিন, এই সমস্ত ছাড়া আর কিছু চলে না। এই যে আমি এদিকে আসছি, সেই সময় একটা দাদাকে নিয়ে এসছে, ওর একটু হালকা হাড়ে চিড় ধরেছে, ওকে পুরুলিয়া নিয়ে আসতে হচ্ছে। সেগুলো পুরুলিয়াতে নিয়ে আসা হয়, গাড়ি ঘোড়া ঠিক থাকে না, এই হচ্ছে ওখানের উন্নয়ন চলছে। এরপর যাই হোক, এটা হচ্ছে আগের আমি প্রজেক্টের কথা বললাম, যদিও বা একটু দীর্ঘ, হয়তো শুনতে বিরক্তও লাগছে, তবু আমি বলছি। নতুন যেটা হতে চলেছে সেটা হচ্ছে টিপিএসপি, মানে ঠুনগা পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্ট। ওই একই রকম আদল, ওই পিপিএসপি পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্টের মতোই আদলটা, এটার নামটা শুধুমাত্র চেঞ্জ, ঠুনগা পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্ট। আপনারা হয়তো বলবেন ঠুনগাটা কী, জানার হয়তো ইচ্ছা জাগছে। ঠুনগাটা কিছুই না, একটা হচ্ছে নদী। ঠুনগা নদীটা সেটা সাঁওতালি নামকরণ। ঠুনগা হচ্ছে যে গরু কিংবা মহিষের গলায় যখন দেখবেন একটা কাঠ ঝোলানো থাকে, একটা দড়ি দিয়ে কাঠ ঝোলানো থাকে, জানি না ওটাকে কি বলা হয় শুদ্ধ বাংলা, আমি ঠিক জানি না। মুগুর, দাদাকে অশেষ ধন্যবাদ। মুগুর ঝোলানো থাকে, মানে মুগুরটা আসলে গরু মানে বলদ কিংবা মহিষেরকে কেন দেওয়া হয়, ওরাকে বসে আনার জন্য। কিন্তু ঠুনগা নদীটার নামকরণ এই জন্যেই হয়েছিল যে যখনই বৃষ্টিটা হতো তখন কিন্তু ঠুনগা নদীতে অবরুদ্ধ হয়ে যেত মানুষজন, যে মানে নদীর ওপর দিকের মানুষজন একদম বসে চলে আসতো। এই যে বসীভূত হওয়ার থেকে ওর নাম হয়েছিল ঠুনগা নদীটাতে এখনও পাঁচটা ছোট ছোট উপনদীগুলো এসে মিশে যাওয়ার পর ঠুনগা জলধারা তৈরি করছে। সেটা আবার বয়ে সভা নদীর সাথে মিশছে, সেটা আবার কংসাবতীতে মিশছে। সেই কংসাবতীটা বলার অস্বীকার রাখে না, আপনাদের এই গঙ্গাতেও এসে হয়তো মিশছে, কারণ নদীর গতিবিধি ওইরকম। আমি একজন ভূগোলের মানুষ, যার জন্যে আমি এই কথাগুলো বলতে পারছি। ছোট ছোট নদীগুলো কোনো একটা নদীতে মিশে তারপরে শেষে সাগর বা মহাসাগরে মিলিত হয়। তো এখানে মাঝে মধ্যে হাহাকার শোনা যায়, পুরুলিয়াতেও কংসাবতীতে হাহাকার শোনা গিয়েছিল প্রশাসনিক স্তরে, যে এখানে জলের লেয়ার নেমে গেছে, অথচ প্রশাসনের হেলদোল নেই যে নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। পিপিএসপিতে কী করেছিল, ওই যে দুর্জন কয়েকটা নদী ছিল, সেই নদীগুলোকে গতিরোধ করে দিয়ে ওখানেই মরে গেছে নদীগুলো। আর ওই যে আপার ড্যাম লোয়ার ড্যামে নদীগুলো শেষ হয়ে গেছে। এরপর টিপিএসপিতেও সেরকম 5টা কি 7টা নদী বন্ধ হয়ে যাবে, জল মানে সে রোধ হয়ে যাবে, এবং এখানে 234 হেক্টর বনভূমি কাটা যাবে। এরপরে এটা আমি ঘটনাটা বললাম, আমি মূলত এসেছিলাম একটা কাকতালীয়ভাবে এসেছিলাম। আমি একটা ব্যাংকে লোন নেওয়ার জন্য ছুটছিলাম, তখন ব্যাংকের একটা দাদা বললেন যে এমনি তোমাদের তো একটা ড্যাম হয়ে গেছে, আর একটা ড্যাম হচ্ছে। আমি বললাম হ্যাঁ, আমি তো ঠিক খবর রাখিনি। বলছে হ্যাঁ হচ্ছে। তো বলছে তোমরা প্রতিবাদ করছো না কেন? কারণ আমার জানা থাকেনি প্রতিবাদটা কীভাবে করতে হয়, সরকারের বিরুদ্ধে কীভাবে, একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হয় জানা থাকেনি। আমি খানিকটা থেমে গেছিলাম। এরপরে দাদা বললেন যে আমার একটা 10 দিনের একটা ট্রান্সফার হচ্ছে, হঠাৎ করে ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফারে চলে গেলেন, 6 দিন ডিউটি করেছিলেন। 7 দিনের দিনে আমার ঠিক 10টা 23 মিনিটে একটা মেসেজ আমার কাছে ঢোকে হোয়াটসঅ্যাপে। আমাকে একজন বললেন, বলছে একে চেনো কিনা? আমি দেখলাম যে ওই যে ব্যাংকের যে দাদা ছিলেন, সেই দাদা রাস্তা দুর্ঘটনায়, পথ দুর্ঘটনায় মারা গেছেন। আমি দুর্ঘটনাকে মানতে পারিনি, খুব খারাপ লেগেছিল। কারণ ব্যাপার হচ্ছে, যখন দাদার বাড়িতে গেছিলাম, বৌদি আমাকে 5টা কাগজি দিয়েছিল, এবং উনি কিন্তু পিডিএফ ফাইল আমাকে দিয়েছিলেন। বলছে যে সরকারের বিরুদ্ধে লড়াই করার কথা বলছো, এই পিডিএফগুলো তুমি পড়ো। আমার কুড়েমের জন্য সেগুলো পড়া হয়নি, কিন্তু যখন দাদা মারা গেলেন, কারণ আমি মানতে পারিনি এই জন্যই সে মোটিভগুলো আমার কাছে মানে মিলেনি।
যার ফলে সেদিকটা আমি যাচ্ছি না, কিন্তু ওই যে ব্যথিত হৃদয়ে ওই যে কাগজির লেবুটা নিয়েছি, লেবুটা খেতে খেতে দাদার স্মৃতিটা মনে হয়, এবং সেই সময় আমি ভাবলাম যে এই পিডিএফটাকে এনিহাও আমাকে পড়ে শেষ করতে হবে। সেই পিডিএফটা যখন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এক জায়গায় পাবলিক হিয়ারিংয়ের কথা আছে। পাবলিক হিয়ারিংয়ে খুব সুন্দর কথা একটা লেখা আছে ইংরেজিতে, যে বনবিতান মিটিং হলে নাকি অযোধ্যার সমস্ত মানুষকে নিয়ে আলোচনা হয়। সেই আলোচনাতে মানুষজন ডিমান্ড করেছে দুটো বিষ্ণুদেবী মন্দির, একটা রাম মন্দির নির্মাণের জন্য, 3টা খেলার মাঠকে রিনোভেশন করার জন্য, আর কিছু কিছু মানুষের কিছু কূপ খনন করে দেওয়ার জন্য। আমি খোঁজ নিলাম, আমাদের ওখানে মাঠ আছে 4টা মাঠ, 4টা মাঠের কর্ণধার যারা ক্লাবের ছেলেকে জিজ্ঞাসা করলাম, বলছে না দাদা আমরা এগুলো করিনি। মন্দিরের কথা খোঁজ নিলাম, এখনও পর্যন্ত বিষ্ণুদেবী মন্দির নেই। আপনারা অযোধ্যায় গিয়ে দেখবেন একটা রাম মন্দির যদিও বা আছে, রাম মন্দিরকে খোঁজ করলাম। এই যে বিস্তর যেটা ফারাক যেটা হলো, সেই ফারাকের থেকেই আমি কিন্তু কি করলাম, আমি একটু নড়ে চড়ে বসলাম। তখন সেই সময় আমি বললাম না, একে এনিহাও আমাকে একে সেভ করতেই হবে। সেভ করতে যখন উপায় খুঁজতে খুঁজতে তখন 2006 সালের এফআরএ সেই কথাটা জানলাম। আমিও দেখুন কীরকম ধরনের একজন নাগরিক, ভারতবর্ষের সভ্য নাগরিক, যে 2006 সালে এটা আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে। আমি আসছি জেনে আমার মতো মানুষ এসে যে আমি জানছি 2018 সালে। আমি আর কাল বিলম্ব করিনি, যখন ফরেস্ট রাইট অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করলেই যে এটা কিছু সেভ করা যায়, যে ফরেস্ট রাইট অ্যাক্টে বলছে যে কোনো কিছু প্রজেক্ট নিতে গেলে সেই এলাকার অধিবাসীদের সম্মতি নিতে হবে, তাতে আদিবাসী হোক ও আদিবাসী হোক। এটা যখন শুনলাম তখন এই ওয়েতে গ্রামসভা গঠনের কাজে মনোনিবেশ করলাম। আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি, এমনিতে হয়তো মুখে আমি বললাম শিক্ষক, অতটা নির্ভেজাল আমি শিক্ষক নই, ভেজাল শিক্ষক আমি এই জন্যই বলছি, কারণ সরকার বাহাদুর আমার নামে দুটা কেস দিয়ে দিয়েছে। আমার অপরাধটা কী ছিল? আমি বলেছিলাম যে জঙ্গল না কেটে আপনি প্রজেক্ট করুন, আমার কোনো অসুবিধা নেই। জঙ্গল না কেটে আপনি উন্নয়ন করুন, আমার কোনো অসুবিধা নাই। আমি জঙ্গল না কাটার কথা বলেছি, জঙ্গলকে বাঁচিয়ে রাখার কথা বলেছি, প্রাণ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার কথা বলেছি। কেস চলছে, এখনও চলছে, অসুবিধা কিছু হয়নি। এমনি করে কিছু কিছু প্যাথেটিক যে ঘটনাগুলো ঘটে গেছে বাবার। এরপরে আমি একবার প্রেস কনফারেন্সে আসছিলাম, আমি যখন বাঁকুড়া ঢুকি তখন আমার হঠাৎ করে খবর আসে, ভাই আমাকে ফোন করলো, বলছে দাদা তুমি ফিরে এসো। আমি বললাম কেন? বাবার হাই সুগার ছিল, আমি ওষুধটা সংরক্ষণ করে আসিনি, আমার খুব ভুল হয়েছিল সেদিন। আমি মাঝ রাস্তায় যখন পৌঁছাই 6টা 10 বাজে বাঁকুড়া, আমি খবর পেলাম যে বাবা আমার মারা গেছেন। খুব আমি ওই যে বাসে আবার ঘুরলাম, চোখের জল অঝরে আমার পড়তে পড়তে সেদিন থেকে আমি কিন্তু কেমন একটা ভীষণ কঠিন হয়ে যেতে লাগলাম। এবং সেদিনেই আমি শপথ নিয়েছিলাম যে জল জঙ্গল জমি অধিকার রক্ষার জন্য যদি আমার বাবাকে হারাতে হয়, আর কোনোদিন আমার এই যে স্বজাতিকে আর আমি হারাবো না। এই যে সমস্ত মানুষজন উদ্বাস্তু হয়ে যাবে, যারা অন্য কোথাও চলে যাবে, তারা তো আমি হারিয়েই ফেলবো। সেদিন থেকে আমি মনটাকে কঠিনভাবে দৃঢ় সংকল্প করেছি, তাতে যাই হোক যে কোনো মূল্যেই হোক আমি সেই জায়গাতে যেখানেই উচ্ছেদ থাকবে সেইখানে উচ্ছেদ বিরোধী কাজে কিন্তু আমি নামতে বাধ্য হবো। আমি বসেছিলাম, বসে ঘাঁটছিলাম, ডিআইবি ফোন করছিল, সেন্ট্রাল মিনিস্ট্রি ফোন করছিল। আমি দিদিকে বলিনি এগুলো হয় আমার, এগুলো আজকে কোথায় প্রোগ্রাম আছে এই সমস্ত জিজ্ঞাসা করছিল। আমি বললাম হ্যাঁ আছে, প্রোগ্রাম আছে। কারণ এখন যদি এবার বলি হিত সাধনে হলে আছে, তাহলে এখন এরা কি বলবে যে না এখানে হচ্ছে, এখানে পুরো একটা সাম্প্রদায়িক আলোচনা চলছে। আমি জানি না সাম্প্রদায়িকটা কারা করছে, আমরা করছি না ওরা করছে। তো সুতরাং এই জবাবগুলোর জায়গাগুলোতে আমাদেরকে আসতে হবে। যাই হোক আমি এই করে ধীরে ধীরে কঠোর হয়ে গেছি এবং সেখানে আমরা আওয়াজ তুলেছি যে উন্নয়ন যদি করতেই হয় প্রাণ প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে উন্নয়নটা করতে হবে। বীরভূমের দেউচা পাচামিতে গেছিলাম, বীরভূমের দেউচা পাচামিতে গাছগুলোকে ওরা নাকি অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছে, আমিও গিয়ে দেখে এসেছি। কিন্তু আপনার মনে রাখবেন যে গাছপালাকে 1 বছর 2 বছর 3 বছর কিন্তু মারা যায় না। বাড়ির বড় গুঁড়িকে যদি অন্যত্র সরিয়ে দেন, ওটাকে হরমোন না দিলেও 3 বছর অবধি বেঁচে থাকতে পারে।
তাহলে এই সমস্ত জিনিসগুলোকে মানে ওখানে পুরো ভাঙতা চলছে। এরপরে সবথেকে যেটা একটা মুশকিল হচ্ছে, আজকে আমি হয়তো এই হিতসাধনী প্রেক্ষাগৃহে সব দাদাদের দিদিদেরকে আমি ইনভাইট করব যে আমার অসুবিধা হচ্ছে, চলুন একটু বীরভূমের দেউচা পাচামি চলুন, এরপরে এইখানে চলুন, এই অযোধ্যাতে চলুন, তখন কিন্তু আপনারা হয়ে যাবেন বহিরাগত। এটা এদের বেশ সুন্দর আমাদেরকে বিচ্ছেদ রাখার একটা পদ্ধতি নিয়েছে। আমি যার জন্য একটা জোর গলায় বলেছিলাম, যেখানে আপনি ওই টিপিএসপি যেখানে করছেন, ঠুনকা পাম্প স্টোরেজ পাওয়ার করছেন, আপনারা তো দেশীয় কোম্পানি তো করেনি, সেখানে তো জাপানের জাইকা কোম্পানি। তাহলে জাপানের জাইকা কোম্পানি যদি সরকারের কাছে স্বদেশী হয়, তাহলে আমার পুরুলিয়ার বুকে বসে থাকা ভাইয়েরা বোনেরা আমার স্বদেশী হবে না কেন, বহিরাগত কেন হবে? এই নিয়ে বিশাল বিশাল বাকবিতণ্ডা চলেছে। আর যেন তেন প্রকারেণ আদিবাসীদের ঘাড়ে সব কিছু করে দেয়া, যে এরাই জঙ্গলকে উচ্ছেদ করছে, সব করছে। কিন্তু জেনে রাখবেন এগুলো অনেক বড় ইতিহাস আছে। আর আদিবাসীদেরকে সবসময় আন্ডার এস্টিমেট করা হয়। আদিবাসী যখনই বলা হয় তখনই মনে হচ্ছে হয়তো একটা মাটির ঢেলা, ও আবার কোনো হয়তো নির্জীব বস্তু, এইরকম ধরনের একটা চিন্তা কনসেপ্ট থাকে মানুষের। আর মানে এই চিন্তাগুলোর থেকে মানে ওরাকেও একটু সমীহ করতে হবে। কারণ কেন আমি বলছি যে পৃথিবী ঘূর্ণনের ব্যাপারটা আমি খুব বড়াত্মাই করে বলছি না, অন্যভাবে কেউ নেবেন না। যেখানে কোপারনিকাস গ্যালিলিও যে পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, এটা যখন গবেষণা করছেন, তার বহুকাল আগের থেকেই আমাদের সাঁওতালি গান রচিত হয়েছে, মানে সৃষ্টি লগ্ন থেকেই। সেখানে কি বলছে যে যা গোসায় দেশচং আচুরেন, যা গোসায় দিশমচং বিহুরেন। ওখানে গানটাতে বলছে কি জানি যে পৃথিবীটা ঘুরছে না দেশটা ঘুরছে, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, তো তাও সে না জানা থাকলেও পৃথিবীটাই ঘুরছে। গানের লাইনটা হচ্ছে এই, কিন্তু এরা করে লিখে রাখতে পারেনি, যার ফলে এরাকে আন্ডার এস্টিমেট করা হয়। এদের কোনো সায়েন্টিফিক জ্ঞান নেই। আবার এই তো সেদিনের কথা বলছি আমি, বিদ্যাসাগর মহাশয়কে আমি খুব ছোটোভাবে আমি নিচ্ছি না। এখানে দেখবেন আপনারা যে বিদ্যাসাগর বিধবা বিবাহকে চালু করেন, আমরা উত্তর পেয়ে যাই বিদ্যাসাগর মহাশয় চালু করেছেন। কিন্তু আমাদের সেই জন্মলগ্ন থেকে 7টা বিয়ের প্রচলন আছে, 7ভাবে আপনারা বিয়ে করতে পারেন আমাদের কমিউনিটিতে। তো সেটা ওই থেকেই আছে। এবং যতটুকু আমি পড়ে পুঁথিগত যতটুকু পেয়েছি, বিদ্যাসাগর মহাশয়ও এই আদিবাসীদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। এই যে সব কিছু সায়েন্টিফিক ওয়েতে হয়। এবং আপনারা যদি জানেন অবাক হয়ে যাবেন যে যেটা দরজার গোড়াতে সকালে উঠে গোবর দিয়ে যেটা করা হয়, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ করা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ করে রাউন্ড করা হয়। এটারও কিন্তু আমাদের সেই সায়েন্টিফিক একটা আছে, যে সেটা হচ্ছে পৃথিবীকে আরাধনা করা হয়, যে পৃথিবী তুমি যে ঘুরছো অ্যান্টি ক্লকওয়াইজ, ওইভাবেই ঘোরো, ওই আরাধনাতেই কিন্তু সেটা ওইরকমভাবে করা হয়। এরকম কিছু কিছু জিনিস আছে। আবার ছোট্ট একটা জিনিস যদি বলি, দেখুন ইতিহাসের বই আমরা পাই ভারতবর্ষের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে, আর পাই 1857 সালে বিদ্রোহ, 1857 ওই সমসাময়িক। কিন্তু এরপর বিরসা মুন্ডা কবে বিদ্রোহ করেছেন সবাই হয়তো জানেন, বীর সিধু কানু কবে বিদ্রোহ করেছেন, তিলকা মাঝি কবে করেছেন। তাহলে আজকে যদি তিলকা মাঝিকে ইতিহাসের পাতায় যদি মানে স্থান দিয়ে দেওয়া হতো, তাহলে কি আদিবাসীদেরকে কি খুব বেশি মানে কি ভাগ দিয়ে দেওয়া হতো না কি, আমি জানি না এই ব্যাপারগুলো। কিন্তু সেটা তো আপনারা মানবেন যে বীর সিধু কানু এরাও তো ভারতবর্ষেরই ছিল, তাহলে ভারতবর্ষের প্রথম শহীদ ওখানে ওটা লেখা হলো কেন? সে যাই হোক, এগুলো বিস্তর একটা তর্ক আছে। আমরা যেটুকু আছি, আমি সংখ্যা তত্ত্বে বিশ্বাসী নই। হয়তো দিদি এখানে এসে কমেন্ট করছিলেন যে মানুষজন হয়নি, সংখ্যা তত্ত্ব দিয়ে কোনো আন্দোলন হয় না। আমাদের মনন যদি আমরা একসাথে যদি আমরা থাকতে পারি, অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সাম্প্রদায়িকতার যে ব্যাপার, নজরুলের যে সমস্ত বাণী, সেই সমস্তগুলোকে আমরা অবশ্যই সত্যি আকারে নিয়ে যেতে পারবো। কারণ আমি 2018 আন্দোলনের ভুক্তভোগী। প্রথম যখন আমি আন্দোলন শুরু করি, 3জন আন্দোলন করেছিলেন, সুশীল মুর্মু, তারপরে আমাদের রবি বেসরা আর মনিরাম হাসদা। তারপরে সে 3জন থেকে একটা পাড়ার থেকে একটা গ্রাম থেকে এখন অযোধ্যার 20টা গ্রামে আন্দোলন ছড়িয়ে গেছে। পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এখন বাঁকুড়া, বীরভূম, এমনকি ঝাড়গ্রাম, মেদিনীপুর সমস্ত জায়গাতেই কিন্তু এই জল জঙ্গল জমির যে আন্দোলন সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো সুতরাং আর খুব বেশি আমি দীর্ঘায়িত করছি না। আমার শেষ বেলাতে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা মনে পড়ছে, ওই যে আমি সম্ভবত 8 ক্লাসে পড়েছিলাম,
বলেছিলাম ওই কবিতা দিয়ে শেষ করব। কবিতাটার নাম হচ্ছে 19 জুন। দ্য সান হ্যাজ লং বিন সেট, দি স্টার্স আর আউট বাই 2s and 3s, দি লিটল বার্ড আর পিপিং ইয়েট অ্যামং দ্য বুশেজ অ্যান্ড ট্রিজ। মানে কবিতার অর্থ এই, সূর্য হয়তো আমাদের মনে হচ্ছে অস্ত গেছে, এখনও আকাশে দু একটি তারারা একটু আগে অস্ত গেছে, আকাশের তারারা মিটমিট করে জ্বলছে। আমরা সেরকম বুশেজের থেকে কয়েকজন আমরা কিচিরমিচির এই হিতসাধনে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছি, কিন্তু নার্ভাস হওয়ার কারণ নেই। আমাদের এই সমস্ত কিচিরমিচির যেদিন আমরা মুহিরুহু করে একত্রিত করে আমরা ঢেউয়ের মতো ছড়িয়ে দিতে পারবো, সেদিন সাম্প্রদায়িকতার যে সমস্ত সীমা সেটাকেও ভেঙে ফেলতে পারবো, জল জঙ্গল জমির যে অধিকার সেটাকেও আমরা রক্ষা করতে পারবো, এবং সেই সাথে যে আমাদের যে নজরুলের যে সমস্ত বাণীটা আছে সেটাকেও আমরা বাস্তবায়িত করতে পারবো। এই বলে এই আশা রাখছি, দৃঢ় আশা রাখছি। এবং আমার তরফ থেকে আমি বলবো, এরকম প্রোগ্রামে যখন ডাকবেন আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি দুহাত তুলে আমি আপনাদের পাশে আছি, এই কথা দিলাম। সবশেষে সবাইকে আবার যথাযোগ্য স্থানে নমস্কার, এবং ছোট যারা আছেন তারাকে হার্দিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই পরবর্তী সময়ের জন্য ভালো থাকুন, ভালো থাকবেন। নমস্কার।